আলো আসবেই। আলো আসবেই নিয়ে তুমি যদি কিছু বলো। আলো আসবে তুমি কিভাবে জড়িত হলে? কেন জড়িত হলে? কেনই বা গরম পানি ঢালতে বললে? আ মানে ঠিক আছে। এই প্রশ্নটা আ করার জন্য অনেক, অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে আলো আসবেই যে গ্রুপটা, এটা আসলে অনেকদিন আগে থেকেই বোধহয় এদের একটা গ্রুপ ছিল, WhatsApp গ্রুপ। এখন WhatsApp গ্রুপটা হচ্ছে ধরো পৃথিবীতে লক্ষ কোটি আছে WhatsApp গ্রুপ। কেউ যদি ইভেন্টের কাজ করতে যায়, কেউ যদি অফিসিয়াল কোনো কাজ করতে যায়, কিংবা তাদের যদি বন্ধু-বান্ধব, পারিবারিক অনেক কিছু ইস্যুস থাকলে, বড় কিছু ইস্যুস থাকলে তখন তারা একটা WhatsApp গ্রুপ তৈরি করে। তো যেহেতু বাংলাদেশে জুলাইয়ের যে অভ্যুত্থান শুরু হয়েছিল, বা আমি ছাত্রছাত্রীদের যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, বা কোটা বিরোধী আন্দোলন যদি বলি, সেখানে বোধহয় তারা এই ফেসবুকটা WhatsApp গ্রুপটা তারা ওপেন করেছে। আনফরচুনেটলি আমি কিন্তু এই গ্রুপের সাথে জড়িত ছিলাম না। আমি অনেক পরে যে লাইক আগস্টে বা এন্ড অফ দি জুলাইতে আমাকে ওরা এখানে মানে নিয়েছে। মানে আমি তুমি একবার নিজে থেকে জয়েন হও নাই। না, 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 না। এবং এর আগে দ্যাট মিনস তুমি একেবারে জুলাই এন্ড অথবা এন্ড এন্ড অগাস্ট হ্যাঁ, এর না আগে তুমি জুলাইয়ের ছিলে? এন্ডেই হবে আরকি। তো আমি আচ্ছা। বেরিয়ে গেছিলাম। পরে আবার একজন আমাকে বলল যে, "থাকো আমাদের সাথে।" তারপর মোস্ট অফ দি দেখলাম যে মোস্ট অফ দেম আর জুনিয়র ছিল আরকি। হুম। তো আর যারা সিনিয়রদের নাম আমরা দেখছি বা সবাই দেখছে, উনারা কিন্তু কেউ এতটাই ইনভলভ ছিলেন না। শুধু, শুধু উনাদেরকে কালার করা হচ্ছিল। আসলেই উনারা কেউ এত ইনভলভ ছিলেন না। হুম, হুম। আমাদের এখানে ২ জন মন্ত্রী ছিলেন সেই সময়ের যে হা আবুল কি? হাসান মাহমুদ এবং আমাদের আরাফাত সাহেব ছিলেন। উনারাও চুপচাপই থাকতেন। কেউ বোধহয় একটা ভুল ইনফরমেশন দিয়েছিল। তখন হাসান সাহেব ইনফরমেশনটা ঠিক করে দিয়েছে। এইটুকুই আমি দেখেছি। কিন্তু কথা কিন্তু আমরা বলছিলাম। আমরা কেন বলছিলাম? যে আ আমরা যাদেরকে দেখেছি ১৫-১৬ বছর আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের স্ক্রিনশট গুলো আমি বা আমরা শেয়ার করেছি। হয় না যে মানুষের অনেক সুযোগ সুবিধা নেওয়ার বা কাছে যাওয়ার সুযোগ থাকে, বা তাদের যে প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগের যেসব নিজস্ব প্রতিষ্ঠান ছিল, তাদের যে আম মানে তাদের সিআরআই যদি বলি, এরকম প্রতিষ্ঠান থেকে ছিল। এদের এখানে ১৫-১৬ বছর অনেকেই কাজ করেছে এবং বিভিন্ন সময় আমাদের বিভিন্ন শিল্পীদের দেখেছি আ যারা এই মন্ত্রীর বাসায়, ওই মন্ত্রীর বাসায় গান করেছে। আমি এটাকে নেগেটিভ ভাবে দেখছি না। এটা আমি পজিটিভ ভাবে দেখছি। সে শিল্পী, তার অধিকার আছে। এবং বিভিন্ন সময় তারা সরকারি আ সরকারি কোনো জায়গায় যেতে হলে দেশের বাইরে গিয়েছে তারা। তাদেরকেই দেখছি একেকটার পর একটা তারা অনেক ধরনের আজে-বাজে স্ক্রিনশট, এবং সেটা খুবই ভাল লাগছিল না। এবং আমাদের চেনার ভুল কিনা, বা আমরা কি রাইট ট্র্যাকে আছি কিনা, বা আমি কি রাইট ট্র্যাকে ছিলাম কিনা বা আছি কিনা, মানে সেই জন্যই কিন্তু স্ক্রিনশট গুলো দেওয়া হয়েছে। হুম। আচ্ছা, এখন আমি কিছু কথা বলেছি। সেটা হচ্ছে যে কিছু মানুষ ধরেন আজকে ১৫-১৬ বছর আগে একজন আসলো মিশন নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলো। সে কিছু আ প্রমিত ভাষাকে একদম বিকৃত ভাষায় রূপান্তরিত করলো। কিছু স্ল্যাং ব্যবহার শিখলো। আমরা যারা সুস্থ সংস্কৃতির সাথে জড়িত, আমরা যারা কৃষ্টির মধ্যে দিয়ে বড় হয়েছি, শিখেছি, জেনেছি বা যতটুকু আমরা জানি, আমরা জানি যে আমাদের বাংলাদেশটাকে শুদ্ধ সংস্কৃতিটাকে পছন্দ করে। সেখান থেকে আমরা আইসোলেটেড হয়ে যাচ্ছিলাম একটা বড় অংশ। আর বড় অংশ তারা বিকৃত যৌনাচার, যেটা নাকি ধরো আ বাচ্চা, ছোট, ছোট বাচ্চাগুলোকে ইনভলভ করানো হচ্ছে। এখন বাচ্চারা তো অ্যাডোলেসেন্ট এর টাইমে তারা ওইখানেই ইনভলভ, বিকৃত রুচি সম্পন্ন কথা, তারপরে উগ্রতাবাদী, তারপরে ধর্মান্ধতা, এগুলোকে ইনপুট করা হয়েছে। এটা আমরা বুঝতে পেরেছি। সেগুলো নিয়ে আমি কিছু কথা ওখানে লিখেছি। যে এরকম হচ্ছে, এখানে নিয়ে কোনো বিচার হয় না এবং এদেরকে দিয়েই আওয়ামী লীগের সময় বড় একটা অংশ কাজ করেছে।
সেখানে পলক আছে, তার নসরুল হামিদ, ওনারা অনেক কাজ টাজ করেছে। আমি তো কোথাও নাই, আমি কিন্তু কোথাও নাই। ধরো রেল স্টেশন, মেট্রো রেল হলো, সেখানে কিন্তু আমাকে খুঁজে পাবে না কোথাও। কোথায় আমি নাই। তুমি পদ্মা সেতু, আমি কোথায়? আমি কোথাও নাই। আমি তো কিন্তু অনেকে আবার বলে যে তুমি অনেকগুলো বছর দেশে ছিলে না, হুম যখন কিনা আওয়ামী লীগ শাসন এলো তুমি চলে এলে বাংলাদেশে এবং তুমি তারপরে নানা রকম ফায়দা নেওয়ার চেষ্টা করেছো, এগুলো কি? খুব ভালো কথা। প্রথম কথা হচ্ছে, আমি যখন বাংলাদেশ থেকে বেরিয়ে আসি তখন ইন্ডাস্ট্রির অবস্থা বেশ খারাপ, ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ ছিল। আমি 96-এ বিয়ে করেছি, 97-এর 10ই মে আমি ঢাকা ছেড়েছি। ইট ওয়াজ আওয়ামী লীগের সময়। আমি প্রথম গেলাম বাংলাদেশে মিঠুর বিয়ের সময়, আমার ভাইয়ের বিয়ের সময় 2000-এ। তারপরে ফাইনালি আমি চলে গেলাম 2002-তে, কারণ আমি কানাডায় এত ঠান্ডা, আমি খুবই অসুস্থ হয়ে যাচ্ছিলাম, আমার শ্বাসকষ্ট এবং আমি প্রায় কাশি, আমি মেন্টাল ডিসঅর্ডার হয়ে যাচ্ছিল। তখন ডাক্তার বলল, তুমি কি করতা? আমি বললাম আমি অভিনয় করতাম। উনি বললেন যে বেটার তুমি কিছুদিন তোমার জায়গায় চলে যাও, তুমি ওইটাই করো যেটা তোমাকে স্যুট করে। মানে আমি এটা হ্যালুসিনেশনের মধ্যে থাকতাম, আমি কাজ করতাম কিন্তু আমি খালি অসুস্থ হতাম। পরে আমি 2002-তে আমার ছেলেকে নিয়ে ঢাকায় চলে যাই, কারণ ওখানে আমার বাবার শ্মশান আছে। আমার বাবা মারা গেছে ধানমন্ডিতে, এবং আমার ঠাকুরদা ঠাকুরমার শ্মশান আছে চিটংয়ে, আমাদের পৈতৃক বাড়ি যেটা সীতাকুণ্ড, ওখানে আছে। বাংলাদেশ আমার দেশ, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, যে আলো বাতাসে আমি বেড়ে উঠেছি, সেখানে যেতে হলে কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির প্রয়োজন হয়? ওটা আমার দেশ, ওটা আমার অধিকার। আমি আওয়ামী লীগের কাছ থেকে কি সুযোগ নিছি, কি সুযোগ নেব? এবং সুযোগ নেই এটাই হচ্ছে বড় অপরাধ। নেব না কেন? আমি তো মুক্তিযুদ্ধের মানুষ, আমি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। আমি বিশ্বাস করি বাংলাদেশ লাল সবুজের পতাকা, যা বঙ্গবন্ধু, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি জন্মের পর থেকে আমি বাবা মার কাছ থেকে এটা শিখেই বড় হয়েছি। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কি কারণে, কি পরিস্থিতিতে যখন দেশে আম, অশান্ত হয়ে উঠলো, ঢাকাতে প্রচুর আন্দোলন হচ্ছে, আমরা নিজেরাই সবাই কনফিউজড, কারণ দেখছি যেন ল এনফোর্সমেন্ট এজেন্সিস তারা গুলি করছে, ছাত্র আন্দোলন করছে, সেই মুহূর্তে তুমি তাদের উপরেই আবার গরম পানি ঢালতে বললে, এইটার কারণটা কি? আচ্ছা, আমরা 1 তারিখে গেছি বিটিভিতে। বিটিভিতে কেন গেছি? বিটিভি থেকে আমাদের যাওয়ার কথা ছিল হাসপাতালে। তো একদল, ওদের মধ্যে কি একটা ঝামেলা হয়েছে, তো এত গরম ছিল, আমি বিটিভিতে গেছি। বিটিভিতে যে সত্যি দেখেছি, বিটিভিতে থেকেই তো আমরা বেড়ে উঠেছি। আমাদের যে একদম মানে ভয়ানক বাজে অবস্থা, সত্যি কথা। তো ওইখান থেকে চলে আসছি, মনটাও খারাপ ছিল। 1 তারিখ, সেদিন আমার জন্মদিনও ছিল। 2 তারিখ আমরা ছিলাম ইয়েতে, বাসায় ছিলাম। 3 তারিখে গেছি এফডিসিতে। 4 তারিখে আমরা গেছি প্রেস ক্লাবে, আমি আর প্রাচী। দেখলাম যে খুবই ভয়ানক অবস্থা, এবং আমাদেরকে প্রাচী বলল আপনি তাড়াতাড়ি চলে যান বাঁচতে হলে, কারণ মব আসতেছে। তো আমরা তো আমি চলে আসছি। আসার পরে আসার সময় দেখলাম যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, এবং স্ক্রলে দিচ্ছে যে হাসপাতালে কিছু ছেলে মেয়ে, কিছু সন্ত্রাসী ডাক্তার নার্স সেজে ঢুকে গেছে, এবং রুগীরা চিৎকার করছে, চেঁচামেচি করছে। এই স্ক্রলটা দেখলে এখনো পাওয়া যাবে যদি প্রুফ থেকে থাকে। তো আমরা বাসায় চলে এসেছি এবং আগুন জ্বলছে, এবং সেদিন আমাদের অ্যাসোসিয়েটেড হওয়ার কথা ছিল সবাই নিয়ে, আসলে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাবার কথা ছিল, দেখা করার কথা, পুরো ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা বাসায় চলে এসেছি। উত্তরায় ঝামেলা, সারা বাংলাদেশে তখন ঝামেলা। সন্ধ্যাবেলাতেও দেখলাম যে আমাদের ভীষণ আগুন, হাসপাতালে আগুনই জ্বলছে। এখন হাসপাতালে মানুষ কখন যায়? অসহায় মানুষ তো যায়, রুগীরা যায়, তাদের আত্মীয় স্বজনরা চিৎকার চেঁচামেচি করছে। ধরো একটা ছোট্ট বাচ্চা হাসপাতালে শুয়ে আছে,
প্রচন্ড অসুস্থ সে বা সার্জারি হয়েছে, তখন আগুন জ্বলছে, কোনো মায়ের কি সেটা ভালো লাগবে? আমি তো মা, আমি কিন্তু ছাত্র ছাত্রীদের পক্ষে অনেক কথা বলেছি আমার ফেসবুকে, সেটা আমি আমার দেখেছি মনে, অনেক হ্যাঁ স্ট্যাটাসে অনেক তুমি। কথা বলেছি। আমাকে কিন্তু অনেকে হুমকি দিয়েছে, আপনাদের কি লিখতেছেন, কেন লিখতেছেন? ভাই আমি তো মা রে ভাই, আমি কেন, ছাত্র ছাত্রী মারা যাবে মানে বাচ্চারা, ছাত্র ছাত্রী না তো, যে কোনো বাচ্চা বা যে কোনো মানুষ যদি মারা যায়, সেটা কি একজন সুস্থ মানুষ সেটা সহজভাবে নিতে পারে? আমি পারি নাই। তো আমরা স্বাভাবিক সন্ধ্যার পরে বিকেলের দিকে দেখলাম আমার এক সহকর্মী লিখেছে যে হাসপাতালে আগুন, তখনও কিন্তু হাসপাতালে আগুন, হাসপাতালে আগুন। কি জামাত শিবিরের মেধাবীরা হাসপাতালে কাউকে ঢুকতে দিচ্ছে না, সেখানে সাংবাদিক গণমাধ্যম কর্মীরা আছেন এবং আত্মীয় স্বজনরা তো আছে, ডাক্তার নার্সও আছে, এবং মানে এই ধরনের ফায়ার সার্ভিস ঢুকতে দিচ্ছে না, ফায়ার সার্ভিস যারা নাকি হেল্প করবে। তখন আমি বললাম গরম জল দিলেই হয়, আমার ওই একটা লাইনই আছে, গরম জল দিলে, ওখানে ছাত্র ছাত্রীদের কথা নাই, কিচ্ছু নাই, এখনো তুমি দেখতে পারো, গরম জল দিলেই হয়, দেওয়ার পরে ওরা একটা হাসিস, জাস্ট আমরা একটা জায়গায় বসলে অনেক ধরনের কথা হয়। আর এই যে গরম জলটা, এটা কি নতুন কিছু? এটা কামান থেকে তো অনেক সময় রঙও দেয়, এটা ওয়ার্ম ওয়াটার মানে কুমকুম গরম জল দেয়, কুমকুম গরম না জল সেটা তো ঠিক দেয়। আছে, কারণ হচ্ছে আমরা যারা আমরা ওয়েস্টে থাকি আমরা জানি যে কোনো রকমের ক্রাউড ডিসপার্সের ক্ষেত্রে গরম জল সারা আহ, বিশ্বেই ব্যবহার করা হয়। হুম এটাতে কোনো পার্মানেন্ট শারীরিক ক্ষতিও হয় না, এতে মারাও যায় না। তবে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি গুলি করার যে গুলিগুলো হয়েছে, সে যাই করুক, এটা আন্ডার ইনভেস্টিগেশন। হুম হুম। গরম জল ঢাললে কারো শারীরিক কোনো এমন কোনো ক্ষতি হয় না এবং সারা বিশ্বে এটা ইউজ করা হয়। কিন্তু না এইটাকে এইটা, কেন, এটার হুম পরে আমি দেখেছি এই এই বিষয়ে হুম যেই মানুষটি সবচেয়ে বেশি এটাকে নেগেটিভলি নিয়েছে এবং নেগেটিভলি প্রচার করেছে, সেই লোকটি এখন উপদেষ্টা, সেটা হচ্ছে ফারুকী। তো ফারুকী এটাকে কেন পিক আপ করলো? ফারুকীর সাথে কি তোমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল বা হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন? না, আমার ওনার সাথে কি ব্যক্তিগত ওনার দ্বন্দ্ব থাকবে? আমার তো ও, আমি হ্যাঁ ওনার যে তার যে মানে সংস্কৃতির যে তার যে, সে তো সবচেয়ে বেশি ইয়ে ছিল, মানে লাভবান ছিল আমাদের ইন্ডাস্ট্রি মানে বাংলাদেশের ইয়েতে। তার বিশাল একটা দল আছে, তারা সবাই কাজ করেছে সিআরএতে এবং সবচেয়ে বেশি তারাই বেশি বেনিফিটেড, যেটা যদি বলি আমরা